নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের প্রায় প্রতিটি অলিতে গলিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে হয়তো নানান ধরনের চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়েও এই সরকারকে আরও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতেই পারে। সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। রাষ্ট্র সংস্কার, সংলাপ ও আগামী নির্বাচন কেমন হবে, সব কিছু নিয়ে আজকের ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। রাষ্ট্র সংস্কার, সংলাপ ও আগামী নির্বাচন নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আশরাফ কায়সার, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, নতুন বাংলাদেশ ঘিরে আমাদের অনেক রকমের স্বপ্ন আছে, কিংবা আমরা যদি আসলে বলতে চাই অন্তর্বর্তী যে সরকার এখন আছেন তাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়েও হয়তো পদে পদে তাদেরকে নানান ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে। সেখানে একটি বিষয় যদি আমি খুব স্পেসিফিক্যালি আপনাকে প্রশ্ন করতে চাই, যে কোনো কোনো রাজনৈতিক দলকে আমরা দেখেছি লিখিতভাবে 80টি 85টিরও বেশি হয়তো তারা লিখিত দিয়েছে তাদের কি ধরনের সংস্কার প্রয়োজন। এত ভার কি আসলে একদিনে নেওয়া সম্ভব? আমার মনে হয় সম্ভব না। আর এই সরকারটিকে আমি নিজে বিপ্লবী সরকার বলতে পছন্দ করি, কেননা অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার এগুলো তো সংবিধানে ছিল। পরবর্তীতে যারা পলাতক হয়েছেন তারা এগুলো বাতিল করে দিয়ে গেছেন। এই সরকারটির আসলে সাংবিধানিকভাবে কোনো অবস্থান নেই। এই সরকারটি জন্ম হয়েছে একটি গণবিপ্লবের ভেতর দিয়ে, এবং আমাদের বারবার সরকারটিকে বিপ্লবী সরকার বলতে হবে এজন্য, যাতে করে তারা বুঝতে পারেন যে তাদের আসলে কাজ করতে কোনো বাধা নেই। কারণ অতীতের সরকারগুলোকে আমরা দেখতাম যে নির্বাচিত সরকার অনেক কিছু করবে বলে তারা বাদ রাখতেন, এবং এই সরকারটি কিন্তু ওই যুক্তি দিতে পারবে না। কেননা এই সরকারটি একটি বিপ্লবী সরকার, সে যে কোনো কিছু, আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশে এরকম অপার ক্ষমতা অতীতে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী ছিল না যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে। এই কথাটি আমি এই জন্য জোর দিয়ে বলছি যে আমরা যে কারণে এই বিপ্লবের সাথে কাজ করেছি, এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিতে আগ্রহী, সেই কারণটি কিন্তু বাংলাদেশের আমূল সংস্কার। আমূল সংস্কার যখন আমি বলছি, এটি কিন্তু শুধু একটি নির্বাচন না যে আপনি একটি নির্বাচন করে ফেলবেন এবং তাতে যে দল বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। ওই রকম শাসন তো বাংলাদেশে আমরা 53 বছরে অনেকবার দেখেছি। কিন্তু আমূল সংস্কার মানে হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের, মানুষের জীবনমান উন্নয়নের পথে প্রতিবন্ধক এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক রীতিনীতির পক্ষে যায় না এমন সব কর্মকাণ্ডকে তাদের সংস্কার করতে হবে। এখন এবং আমি যদি একটু আপনার সাথে যুক্ত করি আশরাফ কায়সার, হয়তো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে কোনো রাজনৈতিক দলের চাইতে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থাও অনেক বেশি। নিশ্চিতভাবেই বেশি, কেননা আমরা রাজনৈতিক দলগুলোকে দেখেছি, তাদের শাসন দেখেছি, ফ্যাসিবাদী শাসন দেখেছি, স্বৈরাচারী শাসন দেখেছি, এবং কি করে তারা গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে তাদের দলীয় এবং ব্যক্তির রীতিনীতি আরোপ করেছেন। গত শাসনটিকে আমি ব্যক্তি শাসন বলি, কারণ ওই শাসনটিতে আমি আওয়ামী লীগকে খুঁজে পাইনি, শেখ হাসিনাকে খুঁজে পেয়েছি, এবং তার আশেপাশে মানে সরকারের 6-7টি বড় প্রতিষ্ঠান, সামরিক বেসামরিক মিলিয়ে, নির্বাচন কমিশন মিলিয়ে আমরা তাকে দেখতে পেয়েছি। আপনার প্রশ্নের উত্তরে বলি, আজকে খুবই সুখবর যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে শুরু করেছেন। আমি মনে করি এটি খুবই জরুরি কাজ, এবং তারা কিন্তু আমাদের রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার প্রধান স্টেক হোল্ডার। তাদের সাথে আপনি কথা বলবেন, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে 80-85টি দাবি আপনার কাছে আসতে পারে। সরকারকে ঠিক করতে হবে যে এই সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশের ছাত্র জনতা তাদের নিয়োগকর্তা, বাংলাদেশের জনগণ তাদের নিয়োগকর্তা। আপনি ভোটের ভেতর দিয়ে তারা নাও আসতে পারেন, কিন্তু তারা বিপ্লবের ভেতর দিয়ে এসছেন। বিপ্লবের যে মূল দাবিগুলো সেটি দেয়াল লিখনের মতো পরিষ্কার। এটি যদি কেউ বলে থাকে সে জানতেন না কি দাবি নিয়ে তারা এসছেন, আমি বলবো তিনি দেয়াল লিখন পড়েননি। কাজে আপনি 80-85টি নিয়ে চিন্তিত হবেন না। ইসলামিক দলগুলো একরকম বলবে, লেফটিস্টরা একরকম বলবে, যারা মনে করছেন ক্ষমতায় চলে গেছেন তারা একরকম দাবি করবেন, যারা রাজনীতি প্রায় তাদের বন্ধ হয়ে গেছিল আবার সুযোগ পেয়েছেন তারা। তবে আমাদের সৌন্দর্য হচ্ছে এই যে ব্যাপক মানুষ, ব্যাপক মত এবং অনেক মতের পথের মানুষ সবাইকে আমরা একসাথে এক টেবিলে 2 দিন 4 দিনের মধ্যে মিলিত হতে পারছি, তাদের কথা শুনতে পারছি, তাদের রাজনীতির উচ্চাভিলাষ বুঝতে পারছি, এটি খুব জরুরি। রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছিলাম অপূর্ব জাহাঙ্গীর, এই যে আমরা আসলে মনে করে দিতে চাই বাংলাদেশটি আসলে আমাদের সবার, এবং জনগণ যে আসলে রাষ্ট্রের মালিক সেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। বিগত 17 বছর হয়তো আমরা এটি ভুলেই গিয়েছিলাম যে আমি নিজেও আসলে বাংলাদেশের মালিকানা দাবিদার
সেটি আমরা করতেই চাই, কিন্তু সেই জায়গাটি থেকে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো বাংলাদেশকে? আমার তো মনে হয় আমরা ফিরিয়ে অলরেডি আনার পথেই আছি। 5 তারিখ যা হলো এবং 5 তারিখের আগ পর্যন্ত যা হলো, এটা তো একটা বড় প্রমাণ যে সবাই মনে করলো যে দেশ আমাদের, দেশ কারো বাপের না। এটা তো এইটাই স্লোগান ছিল না? এবং আজকে যেমন আমি আসার সময় নিউজ দেখছিলাম, তখন দেখলাম যে সিজিএস এর আজকে একটা গোল টেবিল বৈঠক হলো। নুরুল কবির একটা খুব সুন্দর কথা বলছে ইয়ের মধ্যে, যে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বললো যে এই আলোচনাটাই আমরা কত বছর করতে পারি না। এখন কিন্তু এই ধরনের জিনিস হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের আলোচনা করছি, প্রচুর ডিবেট হচ্ছে, এবং আমরা কিন্তু চাচ্ছি যে এই ডিবেটটা হোক। জাতি তো সবার, মানে দেশ তো সবার। আমি কেন মানে এই যে ডিবেট, ইভেন ঝগড়াঝাটি, যে এটা আমি এরকম ভাবে দেখবো, আমি এটা এরকম ভাবে দেখবো, এটা তো সবচেয়ে বড় প্রমাণ যে আমরা এখন সবাই দাবি করতে পারছি যে দেশটা আমাদের। জি, অর্থাৎ যে এককেন্দ্রিক আসলে আমরা মালিকানা দেখেছি এত দীর্ঘদিন, আমি মালিকানাই বলবো আসলে, কারণ আমি দাবি করতে পারিনি যে বাংলাদেশ আমার, সুযোগ ছিল না, কিন্তু সেই সুযোগের পথে আমরা হাঁটতে চাই, সেখানে এসে আমি দাবি করতে চাই বাংলাদেশ আমার। সেই জায়গাটি থেকে আসলে রাজনৈতিক দলগুলোর একটি বিশাল বড় আমাদের এক ধরনের প্রভাব বিস্তার করার কথা, রাজনৈতিক দলগুলো কি একটু দূরে সরে গেছে? আমি তো মনে করি না রাজনৈতিক দলগুলো দূরে সরে গেছে, কারণ রাজনৈতিক দল যেমন আজকেও বৈঠক হলো, এই মাসে আবার আরেকটা বৈঠক হয়েছিল, বিএনপির সাথে লাস্ট দিন বৈঠক হলো। এই রাজনৈতিক দলের সাথে তো বৈঠক হতে যাচ্ছে, এবং রাজনৈতিক দল তো তাদের নিজেদের যে কার্যক্রম সেটাও চালিয়ে যাচ্ছে। জি, আপনি নিজে একজন তরুণ, আপনি হয়তো প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, সবচেয়ে ইয়াংগেস্ট আমার ধারণা, আমি যদি ভুল না করে থাকি। সেক্ষেত্রে আপনাদেরও তো আসলে দেশ নিয়ে কিছু চিন্তা আছে, কিছু আশা আছে। সেখান থেকে এই যে আসলে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের অনাস্থা দেখেছি দীর্ঘদিন ধরে, সেই অনাস্থার জায়গাটিতে আসলে আমাদের ফিরে আসতে হবে। আমরা যেটি বলছিলাম, এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, সেটিও কিন্তু একটি মানে বেশ বড় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো? আমি তো মনে করি পারবো। আমাদের দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বলছে আমরা ঐক্যতা চাই। রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু আমরা ঐক্যতা চাচ্ছি। বিভিন্ন যতগুলো রাজনৈতিক দল এসে দেখা করছেন, কথা বলছেন, তাদের প্রত্যেকের কিছু না কিছু দাবি আছে, তারা একভাবে প্রত্যেকটা জিনিস দেখছে, এবং এটাই স্বাভাবিক। তো সবসময় আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এটারও একটা ঐক্যতা প্রয়োজন, তাহলে কি হয়, কাজগুলো সোজা হয়, ইজিলি জিনিসটা করা যায়। তো বিভিন্ন দলের বিভিন্ন মত, এবং আমার কাছে তো মনে হয় এটাই সবচেয়ে ভালো জিনিস। এই যে বিভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি, তো কতদিন এই মত আমরা দেখতে পারি নাই, এবং এই মতগুলো নিয়েই তো বাংলাদেশ গড়ে ওঠার কথা। আমরা একটা ছোট্ট দেশ, দেখবেন যে একজন আরেকজনের মধ্যে একটা কমন পার্সন বের হয়ে যায় চেনার মধ্যে। তো এই মতগুলো নিয়ে যদি আমরা দেশটাকে না করতে পারি, তাহলে তো সেই ছোট দেশ কিভাবে এক হয় সেটিও কিন্তু আমরা দেখেছি। আশরাফ কায়সার, আমি আপনাকে বলি, গত 15 বছর দেশটিতে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল। সেই বিভাজন আপনার আর আমার জীবনে না থাকলেও যিনি দেশ চালাতেন বা যারা দেশ চালাতেন তারা চেয়েছিলেন আপনি আর আমি স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি হয়ে থাকি। যে কারণে তার মুখ থেকে রাজাকার শব্দটি বেরিয়েছে। আপনি যে কোনো কিছুর অধিকার চাইতে গেলেই তারা আপনাকে স্বাধীনতা বিরোধী বলে অভিহিত করেছেন। আমরা যারা কথা বলেছিলাম গুম খুন মানবাধিকার নিশ্চিত করার, আমাদেরকে বলেছে হয় আমরা বিএনপি অথবা জামাত অথবা আরও খারাপ কিছু। এই কথা বলার রাইট তো তাদেরকে কেউ দেয়নি। যারা নির্বাচন ছাড়া জোর করে ক্ষমতায় ছিলেন তারা নাগরিককে এত অসম্মান করেছেন, যার কারণে কিন্তু 5 তারিখে আপনি দেখেছেন শুধু ছাত্র জনতা রাস্তায় ছিল না, আরো মত পথের মানুষ সবাই রাস্তায় নেমে এসেছিল। অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশে কখনো ঘটেনি। আমি আপনাকে বলি, আমরা একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশীদার। সেই বহুদলীয় গণতন্ত্র মানে হচ্ছে আপনার এখানে এক্সট্রিম রাইট থাকবে, এক্সট্রিম লেফট থাকবে, মধ্যপন্থী দল থাকবে, লিবারেল দল থাকবে, রক্ষণশীল দল থাকবে। এটিই তো একটি গণতন্ত্রের সৌন্দর্য। এটিকে যখন আপনি কৃত্রিমভাবে বিভাজনের রাজনীতির মধ্যে ফেলে দিবেন, সেটি কিন্তু আপনি বুঝতে পারছেন বিস্ফোরণ একসময় কেমন হয় 5 তারিখে আমরা দেখেছি। আমার মনে হয় যে এই যে মানুষ এখন কথা বলতে পারছে ঢাকা শহরে, এখন আমার তো খুব ভাল লাগে। আমি এই শহরকে এতদিন বলছিলাম যে এটা ক্রিয়েটিভ সিটি, কেননা পৃথিবীর আর কোথায় এত বেশি গ্রাফিটি দেওয়াল লিখন আছে। এখন আমি আপনাকে বলি, এই শহরটি একটি গণতান্ত্রিক শহর, দ্য মোস্ট ডেমোক্রেটিক সিটি ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড। কারণটা কি? এই শহরে আজকে 18টা সেমিনার হয়েছে, মতবিনিময় হয়েছে, রাউন্ড টেবল হয়েছে যে আমরা কেমন গণতন্ত্র চাই, আমরা কেমন সংবিধানের পুনর্লিখন চাই, আমরা রাষ্ট্রের মালিক যে জনগণ তাকে শক্তিশালী করতে কি কি সংস্কার চাই। একটা শহরে আপনি ভাবতে পারেন, একসময় কলকাতাকে আমরা ভাবতাম ইন্টেলেকচুয়ালি অনেক শার্প, আমি এখন ঢাকাকে দেখছি ইন্টেলেকচুয়ালি শার্প। এখানে আজকে একজন বিনোদনের মানুষের চেয়ে একজন রাজনীতি নিয়ে কথা বলা মানুষের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে দুর্বার।
সে কথা বললে আপনার হাজার খানেক মানুষ জমে যাচ্ছে। আমরা তো চাই, দেখুন রাজনীতি খুব জরুরি বিষয়, রাজনীতি রাষ্ট্র চালাবে, রাজনীতি সমাজ নিরূপণ করবে, রাজনীতি অর্থনীতি পরিচালনা করবে, রাজনীতি আমাদের জীবন মান ঠিক করবে। কিন্তু কোন রাজনীতি? যেই রাজনীতি বিভাজনের, যেই রাজনীতি স্বৈরাচারের, যেই রাজনীতি $100 বিলিয়ন চুরি করার, সেই রাজনীতি না। পরিষ্কারভাবে আমরা বুঝে গেছি আমরা নতুন রাজনীতি চাই। এখন দেখুন রাজনৈতিক দলগুলোর প্রতি আমার একটাই আহ্বান, তারা এই বিপ্লবটি করেননি, করতে পারেননি, তাদের ডাকে মানুষ নামেনি। যারা বিপ্লবটি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ থেকে তাদের রাজনৈতিক চর্চাটিকে প্রগতিশীল বাংলাদেশের জন্য তারা তৈরি করুন। অপূর্ব জাহাঙ্গীর, রাজনীতির কথা যখন আমরা বলছি, আমরা দীর্ঘদিন আসলে একক রাজার নীতিতেই মেনে চলতে হচ্ছে আমাদেরকে। সেই একক কোনো রাজার নীতি যেন আর বাংলাদেশে না হয়, সে পথেও তো আমাদের হাঁটতে হবে। কিন্তু সেই জায়গাটি থেকে এই যে আসলে আমরা আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল, সেটি বিভিন্ন ক্ষেত্রে তাদের আসলে যে একচ্ছত্র এক ধরনের আধিপত্য ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেই জায়গাগুলো থেকে আমরা হাত দিতে পেরেছি এখনো? প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে 1 মাসও হয়নি এই সরকার এসেছে, আর 15 বছর যা ঘটেছে সেটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আশরাফ সাহেবও দেখেছেন। এইটা তো নজিরবিহীন একটা ঘটনা। এবং প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন তখন উনি বললেন কিন্তু যে রন্ধ্রে রন্ধ্রে ব্যাপারটা ঢুকে গেছে, ঠিক তাই। এবং এটার থেকে বের হওয়ার অবশ্যই উপায় আছে, কিন্তু আবার আমাদের একটা রিকনসিলিয়েশনের কথা তো মাথায় রাখতে হবে। আপনি একজন সাধারণ মানুষ আওয়ামী লীগ সাপোর্ট করতেই পারে, তাই কি আপনি সোসাইটি থেকে বের করে দিবেন? নিশ্চয়ই না। সো এখানে দুইটা ব্যাপার আছে। দুর্নীতি যারা করেছে, যারা ডিরেক্টলি হত্যার সাথে ইনভলভ ছিল, তাদেরকে অবশ্যই ছাড় দেওয়া হবে না, সেটা তো ইয়ে না। কিন্তু ওয়্যার ডু ইউ ড্র দ্য লাইন, এখানেও একটা কনভারসেশনের জায়গা আছে। এটা 1 নম্বর। 2 নম্বর, আমি একটু আশরাফ সাহেবের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। এই যে 15 বছরের কথা আমরা বললাম, এখন যেমন মানে আপনি বললেন যে সবচেয়ে ক্রিয়েটিভ সিটি এবং সবচেয়ে ডিবেটেবল সিটি, চায়ের দোকানে দোকানে কিন্তু আলোচনা চলছে, মত প্রকাশের এক ধরনের স্বাধীনতা। আপনি ফেসবুকে আজকে লেখেন না, সরকার মানে সরকারকে গালি দিয়ে কত লেখা কতটা মানে ভালো লাগে এটা তো দেখতে পাচ্ছেন। যেমন আমি একবার একটা ছোট স্ট্যাটাসও দিয়েছিলাম যে মাঝখানে প্রোটেস্ট হতো যমুনার সামনে, আমার খুব ভালো লাগতো এটা দেখতে, যে কয়জন পারে যে প্রধান উপদেষ্টার বাসভবনের এত কাছে গিয়ে প্রতিবাদ করতে। এটা তো একটা বড় স্বাধীনতা। সো আমার কাছে মনে হয় যে 1 নম্বর এইটার প্র্যাকটিসটা চালায় যাওয়া আমাদের কাছে অত্যন্ত জরুরি সামনের জন্য, যাতে যে কয়দিন এই সরকার আছে প্রত্যেকের মতামতকে যাতে আমরা অন্তত চলে আসে, গণমাধ্যম বলেন, সব জায়গায় বলেন, এই প্র্যাকটিসটা যাতে, এই প্র্যাকটিসটা আসলে হবে কি লাস্ট 15 বছর রিপিটেশনটা আর হবে না। গণমাধ্যমের কথা আপনি যখন বলছিলেন, আমার বিরতির সময় হচ্ছে, বারবার প্রফেসর বিরতিতে যেতে বলছে, কিন্তু আমি একটা প্রশ্ন রেখে আসলে বিরতিতে যেতে চাই। আমরা গণমাধ্যমকে দেখেছি নানানভাবে কুক্ষিগত করে রাখা হয়েছে, আবার কিছু অতি উৎসাহী গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি যারা আসলে সরকারের হয়েই কাজ করেছে, আমি সরাসরি সেটাই বলতে চাই। সেখান থেকেও তো আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। কিন্তু সবাইকে আমরা হত্যা মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি, সেটি কি আসলে কতখানি তাদের বিচারের জায়গাটি থেকে আমরা একটু দূরে সরে আসছি কিনা, এইটি একটি প্রশ্ন থেকেই যেতে পারে। আমি বিরতি থেকে এসে উত্তরটি নিতে চাই। দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। আশরাফ কায়সার, প্রধান উপদেষ্টা মিডিয়া সংস্কারের কথা বলেছেন, সেই জায়গাটিতে আমরা একটু বিরতির আগেও আলোচনা করছিলাম। কিন্তু সব সময় আসলে যে কোনো ধরনের অপরাধে আমরা শুধু হত্যা মামলা হতে দেখছি, তাদের পেছনে আসলে তারা যে দুর্নীতি করেছেন সেইগুলোর বিচার কি আমরা দেখব না? প্রথমে মিডিয়া সংস্কার নিয়ে বলি। ধরুন গণমাধ্যমের কাজ কি? আপনাকে সংবাদ পরিবেশন করা, মন্তব্য পরিবেশন করা। কিন্তু 15 বছরে মিডিয়াকে আমরা কি করতে দেখলাম? মিডিয়াকে আমরা দেখলাম নির্লজ্জভাবে সরকারের সমর্থন করতে। তার প্রেস কনফারেন্সগুলো আপনি দেখেন একবার, আবার যদি আমরা এখন পেছনের দিকে যেয়ে দেখি, সেটাতে ব্যক্তি তোষণ করা হলো এবং তাদের কোনো দুর্নীতি, অপরাধ, অব্যবস্থাপনা নিয়ে মিডিয়া, বিশেষ করে টেলিভিশন, আমরা কাজ করতে দেখলাম না। তার চেয়েও বেশি কোনো মিডিয়া অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেল। মানি লন্ডারিং, নদী দখল, খাল দখল, প্রতিপক্ষকে গুম খুন করা, যত ধরনের অপরাধ আপনি ভাবতে পারেন। সাংবাদিক বলে এই ব্যাপারে কিন্তু আমাদের খাটোভাবে দেখার কোনো সুযোগ নাই। কাজেই মিডিয়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে, রাষ্ট্রকে অকার্যকর করতে সহযোগিতা করেছে এবং সাবেক প্রধানমন্ত্রীকে ব্যর্থ প্রধানমন্ত্রী হতে মিডিয়া অনেকটা উৎসাহিত করেছে। আর ব্যক্তি তোষণ,
আপনি জানেন এর বিনিময়ে তারা পূর্বাচলে প্লট পেয়েছেন, বিদেশ সফর করেছেন, ব্যাংক থেকে লোন পেয়েছেন। সবচেয়ে বড় যেটি হচ্ছে তাদের হাতে অপার ক্ষমতা চলে গেছিল। তারা প্রাইম মিনিস্টার্স অফিস, মিলিটারি সেক্রেটারি, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি একসাথে মিলিয়ে তাদের প্রফেশনাল কোয়ালিটি জলাঞ্জলি দিয়ে তারা আসলে আরেকটা সামাজিক অপরাধীর মতো ব্যবহার করেছেন। সেইখান থেকে মিডিয়াকে আপনার টেনে তুলতে হবে, গণমাধ্যমকে জনগণের কাছে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হতে হবে, মিডিয়াকে তার বেসিক কাজ করতে হবে এবং ওই লোকজনকে ধরে এনে যদি তারা ফেরত আসে কখনো সাংবাদিকতার প্রাথমিক পর্যায় থেকে আবার শিক্ষা দীক্ষা শুরু করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে মিডিয়ার লোকজনের ব্যাপারেও আমি বলি, গণহারে হত্যা মামলা দেওয়া এটি আমার কাছে এখন খুব একটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কেননা তাতে করে আপনি যে অপরাধের নতুনত্বের খোঁজ পেতেন, অপরাধের পরিসীমা বুঝতে পারতেন এবং কতটা গুরুতর অপরাধের সাথে যুক্ত তাদের স্পেসিফিক অভিযোগে মামলা দিতে হবে। এখন এই মামলাগুলো হয়তো বাইরের মানুষ দিচ্ছেন, যাদের সন্তান হারিয়েছে, যারা তার বন্ধু হারিয়েছেন, সহকর্মী হারিয়েছেন, তারা দিচ্ছেন। তারা আবেগগতভাবে কিন্তু অনেককেই দোষী করতে পারেন, কিন্তু আমাদেরকে সুচারুভাবে সালমান রহমানের অপরাধ, সাকিব আল হাসানের অপরাধ, নাইমুল ইসলাম খানের অপরাধ এইভাবে দেখে দেখে আমাদেরকে স্পেসিফিক করতে হবে। এবং আমি আবারও বলছি, আমি তাদের প্রত্যেকের আইনানুগ অধিকারের পক্ষে। তারা যদি ডিফেন্ড করতে চান তারা যেন রাষ্ট্রের আইনের সব সুযোগ সুবিধা পান। গত সরকারটি আপনাকে যে সুযোগ সুবিধা দেয়নি, গত সরকারটি বিচার বিভাগকে দলীয়করণ করেছে, কোনো তদন্ত হতে দেয়নি। সরকার প্রধান গণভবন থেকে বলে দিতেন কোন মামলা কোন তদন্তের গতিপথ কোন দিকে যাবে। আমরা আর চাই না এটার আবার পুনরাবৃত্তি হোক, কিন্তু গণহারে হত্যা মামলা না দিয়ে আপনি যখন মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গকে স্পেসিফিক অভিযোগে দিবেন। দেখুন, আমি একটা কথা বারবার বলছি, কে কোন পেশার মানুষ, সেটি ক্রিকেটার কিনা অথবা সাংবাদিক কিনা, এটি অপরাধের ক্ষেত্রে বিবেচ্য না। অপরাধের ক্ষেত্রে বিবেচ্য হচ্ছে তার অপরাধটি কি। আর আরেকটা কথা শুধু বলি আপনাকে, প্রথমে আপনাকে গুরুতর অপরাধ, যারা মানুষ হত্যা করেছে, যারা টাকা পাচার করেছে, যারা রাষ্ট্রকে অকার্যকর করেছে, যারা রাজনীতিকে অপরাজনীতি বানিয়েছে, তাদেরকে আপনি বিচার করবেন। কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে আপনার কিন্তু ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে, যেটি সাউথ আফ্রিকাতে করেছে। কেননা আমরা আরেকটা বিভাজনের রাজনীতি চাই না। আমরা সত্যিই চাই দলের নিরীহ সমর্থক যারা ছিলেন, যারা এই দলের অপশাসনের সুবিধা পাননি, তারা যেন নিয়মিত জীবনযাপন। আমরা আরেকটি স্বৈরাচার সরকার যেমন চাই না অপূর্ব জাহাঙ্গীর, আমরা তেমনি এটিও নিশ্চয়ই চাই না কোনো একজন ব্যক্তি আসলে সবকিছু নিয়ন্ত্রণ করুক। বাংলাদেশের আমরা বিচার ব্যবস্থার কথা বলছিলাম, সেখান থেকে শুরু করে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলো সবকিছু একজনকে আমরা নিয়ন্ত্রণ করতে দেখেছি। এমনকি গোয়েন্দা সংস্থাগুলো স্বয়ং তিনি একাই নিয়ন্ত্রণ করতেন। সেটি কতখানি আসলে ভীতিকর বাংলাদেশের জন্য? সেটা তো প্রচন্ড ভীতিকর এবং সেটার পরিণাম তো আমরা দেখলাম, 15 বছর দেখলাম। আমার একটা জিনিস খুব বিশ্বাস করতে ইচ্ছা করে যে আমরা তো সবাই লাস্ট 15-16 বছর দেখেছি, আমার মনে হয় আমরা সবাই একটা শিক্ষা নিয়েছি এটার থেকে, হোয়াট নট টু ডু। পলিটিক্যাল পার্টিজ হোক, অর্গানাইজেশনস হোক, গণমাধ্যম হোক, সবাই এতে কারোর লাভ নাই। এই জিনিস করলে কারো ভবিষ্যৎ খুবই খারাপ হবে। আর এই যে আয়নাঘরের মতো একটি উদাহরণ আছে আমাদের সামনে, সেখানে কাকে নিয়ে যাওয়া হবে, কাকে গুম করা হবে, হত্যা করা হবে, সেটিও সরাসরি রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি তার মাধ্যমে নির্দেশিত হতো। সেটিও তো যথেষ্ট লজ্জার। অবশ্যই প্রচন্ড লজ্জার, প্রচন্ড। আয়নাঘরে যা হয়েছে 8 বছর 5 বছর ধরে মানুষজনকে রেখে দেওয়া হয়েছে, কেন রেখে দেওয়া হয়েছে এখনো বোঝা যাচ্ছে না। মানে কিছু অনেকগুলো তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে যে এই কারণে রাখা হয়েছে, ওই কারণে রাখা হয়েছে, কিন্তু মানে এটা তো এটা মানে গণতন্ত্র তো দূরে থাক, আমার কাছে তো মনে হয় মানে ফ্যাসিজম বললেও এটাকে সম্মান দেওয়া হবে। এটা তো ওইটাও না, মানে আরো মানে বেটার ফ্যাসিজম হিস্ট্রিতে ছিল, এক্সাম্পল আছে। এটা ফ্যাসিজমও না, এটা একটা নোংরামি। এটা যা হয়েছে 15 বছর, এটা একটা নোংরামি। গণমাধ্যমের কথা বলছিলেন, একজন গণমাধ্যমের এডিটর হয়ে আমার প্রথম কাজটা কি? আমার কাজ হচ্ছে যে আমি সত্য ইয়ে করবো এবং যাকে প্রশ্ন করার কথা, আমি যদি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি অবভিয়াসলি আমার সেটা কংক্রিট প্রশ্ন হতে হবে। আপনি গণমাধ্যম এডিটর হিসেবে নেত্রী বলেন কিভাবে? একজন গণমাধ্যম কর্মী হিসাবে এবং একটা চ্যানেলের ইয়ে হিসাবে আপনি নেত্রী বলেন, এখানেই তো বায়াস চলে আসলো না? এবং তো প্রচুর এক্সাম্পল দেখেছি। হত্যা মামলা যেটা হচ্ছে, অবভিয়াসলি প্রথমত হচ্ছে এটা তো সরকার দিচ্ছে না, এটা দিচ্ছে মানুষ এবং সেই মামলা নেওয়া হচ্ছে। কিন্তু মানে এটা যেমন প্রচন্ড নিন্দনীয় যে এভাবে কোর্টে যে ট্রিটমেন্টটা হচ্ছে প্রপার, আমরা সবাই চাচ্ছি যে যাতে প্রপার লিগ্যাল অ্যাকশনগুলো না হোক। কিন্তু আমি একটা কোশ্চেন করি আশরাফ সাহেবকে, কেউ যে হত্যা করেনি এটার গ্যারান্টিটাও তো কে নিচ্ছে? না, তারা হত্যা করেছে,
কিন্তু আমরা যখন ঢালাও ভাবে দেই তখন মনে হয় কি যে শোনেন কেউ কেউ হত্যার উপরেও করেছে আপনি তখন গণহারে যখন দিচ্ছেন তখন যিনি গুরুতর অপরাধী শুধু হত্যা না কারো কারো কিন্তু প্যাকেজ ডিল ছিল অবশ্যই হত্যা মানি লন্ডারিং কারখানা দখল ব্যাংক থেকে লোন নেওয়া এবং আমি সালমান রহমানের কথা বারবার বলছি সেরকম একটা লোক আর আপনি একজন সাধারণ হত্যাকারী যিনি গান নিয়ে নামিয়ে যুবলীগের যে ছেলেটা না আবার একজন সংস্কৃতি কর্মী তিনি কিন্তু আমরা এখন শুনে খুব কষ্ট লাগছে যে উনি কি হত্যার সাথে যুক্ত আমি তো দেখছি উনি হত্যার সাথে যুক্ত আমি সেটাই বলছি উনি উস্কানি দিয়েছেন উনি দিনের পর দিন অপরাধ করেছেন এবং ইন্সপায়ার করেছেন এবং হত্যা দেখে চুপ করেছেন স্পেসিফিকভাবে তাদের বিচার হওয়া উচিত কিনা নিশ্চিত এবং আমরা কেন বলছি স্পেসিফিক হওয়া দরকার দেখুন 2024 সালে যে ঘটনাটি ঘটেছে এই গল্প আমরা 100 বছর করতে চাই এই গল্প আমরা পরবর্তী 4টা-5টা জেনারেশনকে বলতে চাই এবং তাহলে যে অপরাধ হয়েছে তার গল্পও কিন্তু আপনাকে একটা সমাজ রাজনীতি করে ক্ষমতা দখল করে নির্বাচন ভণ্ডুল করে জনগণের অধিকার কেড়ে নিয়ে কি পরিণতির দিকে যেতে পারে এই বর্ণনা আপনি কি করে দিবেন যদি না আপনার স্পেসিফিক অভিযোগে মামলাগুলো করা হয় এবং আমি আবারও বলছি দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা না হয় শুধু মামলা দেওয়া যথেষ্ট না তাদের কাউকে কিন্তু আমরা দেখতে চাই জীবনহানি কিন্তু মারাত্মক অপরাধ আপনি 1000 জনের জীবনহানি হয়েছে নিশ্চয়ই অপূর্ব জাহাঙ্গীর আগামী নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলছি গণতান্ত্রিক ধারায় নির্বাচন খুবই জরুরি সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর একটি বিরাট সংস্কার প্রয়োজন বাংলাদেশে যারা আসলে এই নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে যাদের সাথে আমার কথা হয়েছে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেটি আমরা নিশ্চিত করতে পারবো কিনা এটি আসলে এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিনা আমি উত্তর নিব আরো একটি বিরতির সময় হচ্ছে দেশাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন দেশাম্প্রতিক দেখছেন অপূর্ব জাহাঙ্গীর আপনি কয়বার ভোট দিয়েছেন আমি বোধহয় ভোট দিয়েছি 3 বার দিতে পেরেছেন আপনার সৌভাগ্য এখন দিতে পেরেছি কিনা আমি বলতে পারবো না জেনজি আছেন তারা ভোট দিতে পারবেন সেই নিশ্চয়ই দিতে পারবেন কেন পারবেন না এখনই তো পারবেন এবং এই ভোটটা তো আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভোট একটা জিনিস বারবার এটা প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছে আমি জাস্ট রিপিট করি দিস ইজ দ্য বেস্ট চান্স উই হ্যাভ 71-এর পর ইতিহাস যদি ঘাটেন মানে উপরওয়ালা এত সুযোগ মানে আমরা বোধহয় জাতি হিসাবে একটু লাকি আছি যে এত সুযোগ পাচ্ছি আমরা কয়েকবার পেয়েছি ওটা ইউটিলাইজ হয় না আমার মনে হয় এটার পর আবার কবে আসবে এটা বলা যাচ্ছে না সো এইটাকে যতটা ইউটিলাইজ করা যায় মানে ভোট তো অবশ্যই বাট ইভেন এই যে আমি প্রথমে বলছিলাম যে ডিবেট যত রকমের ডিবেট যে যেভাবে দেশকে দেখছে আসুক everybody should be part of the conversation গণমাধ্যমগুলো আসলে এবার খাঁচা থেকে বেরিয়ে কাজ করতে পারবে একদম আমার তো খুব ভালো লাগে যে আমি ইউটিউবে এক একটা দেখি আপনাদের চ্যানেল দেখি বাকি যারা আছে এক একটা অসাধারণ রিপোর্ট হচ্ছে মানে বোঝা যায় যে কেউ এতদিন কথা বলতে পারেনি এখন মনে হয় সবার চলে আসছে সেই ধারাটা আসলে আমরা অব্যাহত রাখতে চাই আশরাফ কায়সার আগামী নির্বাচন নিয়ে আজকে যে সংলাপ হয়েছে সেখান থেকে আমরা আশাবাদী হতে চাই সবাই একসাথে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো কিনা বেছে নেওয়ার অধিকার আমাদের হবে কিনা আপনি অপেক্ষা করুন গণতন্ত্রের উৎসব হবে এবং ভোটের দিন আপনি অমোচনীয় কালি দিয়ে ছবি তুলবেন বন্ধুদের সাথে গল্প করবেন এবং বাংলাদেশের মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেটি আপনার পছন্দের কি অপছন্দের ডাজন্ট ম্যাটার আপনি জনগণ যাকে চায় যত মানুষকে পার্লামেন্টে দেখতে চায় যাদেরকে দিয়ে সরকার গঠন করতে চায় বাংলাদেশ মুখিয়ে আছে এমন একটি সময়ের জন্য যারা এই গণবিপ্লব করেছেন তাদের পরপর 3টি ভোটাধিকার 3টি ভোটের সময় তারা ভোট দিতে পারেনি তারা উপলব্ধি করবে যে ভোট দেওয়ার একটা মানুষের অধিকার আমার ধারণা একজন নাগরিকের একজন মানুষের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোট দেওয়ার অধিকার আমরা উন্নয়নের গল্প শুনছিলাম চুরির গল্পকে উন্নয়ন বলে চালানো হচ্ছিল কিন্তু ভোটাধিকার চুরি করে এবং আমাদের ভাতের অধিকার চুরি করে আপনি জানেন যারা অর্থনীতি চুরি করে অর্থনীতির রাষ্ট্রীয় অর্থ লোপাট করে তারা আপনারা আমার ভাগ্য কেড়ে নেয় আমাদের ভাতের অধিকার কেড়ে নেয় গত সরকারটি ভোট এবং ভাত এই দুটি অধিকারটি কেড়ে নিয়েছিল আমি খুব খুশি আজকে যেভাবে প্রধান উপদেষ্টার সাথে কথা হলো আমার ধারণা সব দল অপেক্ষা করছে এরকম একটি পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাবে নির্বাচন এবং তার গর্ব আপনি দেখবেন গত সরকারগুলো ম্যান্ডেটহীন ছিল তাকে আমরা আমাদের সরকার মনে করছিলাম না এবং তারা কোনো কিছুতে তার পরিচয় দিতে পারছিলেন না এবারে যেই সরকার হবে আমার মনে হয় একটা গৌরবের সরকার হবে একটা দারুণ গণতন্ত্রের সরকার হবে এবং প্রগতিশীল বাংলাদেশের স্বপ্নের সরকার নিশ্চয়ই এবং আমরা আসলে যারা
নতুন জেনারেশন আছে তাদেরকে আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ পদে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে দিয়ে আসলে আমরা আমাদের এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চাই। আশরাফ কায়সার, অপূর্ব জাহাঙ্গীর, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।